হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আবার আসলাম আপনাদের পরের পার্টটুকু পড়ানোর জন্য। আর একটা টপিক মাত্র টপিক আছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আসলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি না, আমরা যেটাকে বলবো এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা ছোট্ট পার্ট। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা ছোট্ট পার্ট, যেটা হচ্ছে এলিমেন্টারি কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়, যেটার মধ্যে শুধু এবং শুধুমাত্র এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয়। এলিমেন্ট বলতে কোনগুলোকে বুঝবো আমরা? বিভিন্ন হেভি মেটাল এবং হচ্ছে অন্যান্য যে বিষাক্ত বিষক্রিয়া যুক্ত যে মেটালগুলো আছে। এলিমেন্ট এলিমেন্ট বলতে একটা আলাদা আলাদা পার্টিকেলকে বোঝায়, যৌগিক কোনো পার্টিকেলকে বোঝায় না। তাহলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে আমরা যে জিনিসটা দেখব, বর্তমান রানিং অবস্থায় যে জিনিসটা সবচেয়ে পৃথিবীতে এই পুরো বিশ্বের মধ্যে যেটা ইস্যু হয়ে দাঁড়াইছে, যে পরিবেশের যে বিপর্যয় ঘটতেছে, সেই পরিবেশের যে বিপর্যয়গুলো আছে, সেই বিপর্যয়গুলো আমরা কিভাবে ঠেকাতে পারি বা এটা থেকে কিভাবে বাঁচতে পারি, এবং এটা থেকে মানব সভ্যতার যে বিভিন্ন মানুষের যে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে, ক্যান্সার থেকে বড় জটিল জটিল রোগে মানুষ ভুগতেছে, এই রোগগুলো থেকে বাঁচার বা হচ্ছে সচেতনতার জন্য আমাদের কিন্তু এই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা নিয়ে ভালোই আলোচনা করা দরকার, বা আমাদের জ্ঞান থাকা উচিত, আমাদের নিজের জন্য উচিত। যাই হোক, তাহলে এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এলিমেন্টারি কেমিস্ট্রি কোন কোন এলিমেন্টগুলো আছে, আমরা কোন কোন পার্টিকেল বা কোন কোন পার্টটুকু আমরা জানবো, যেটা হচ্ছে আমাদের জন্য দরকারি। এক নাম্বার কথা হচ্ছে, আমি তো আপনাদেরকে শীট দিয়ে দিয়েছি। দুই নাম্বার কথা হচ্ছে সেম আগের কথাই, বাকিগুলা হচ্ছে যে আমাদের যে মানগুলো আমাদের লাগবে বা হচ্ছে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যে কোনটা অনুমোদিত মাত্রা কত। পিএইচ এর অনুমোদিত মাত্রা হচ্ছে হু নির্ধারিত 6.5 থেকে 8.5। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যত বেশি থাকবে সেটা ভালো না খারাপ হবে? সেটাও খারাপ, সেটাও খারাপ, দুইটাই খারাপ। তবে ডিও থাকা ভালো, ডিজলভ অক্সিজেন থাকা ভালো। সর্বনিম্ন 6 না থাকলে বা 4 না থাকলে, ডিজলভ অক্সিজেন যদি না থাকে, তাহলে সেখানে কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। তাহলে বিওডি সিওডি দুটাকে আমরা, আচ্ছা এই দুটো নিয়ে একটু আলোচনা করে নিই, যেহেতু এটা বললামই। বিওডি এবং সিওডি হচ্ছে আসলে কি? বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোনো 1 লিটার পানির মধ্যে, বা আমি যে একটা স্যাম্পল নেব, সেই 1 লিটার পানির মধ্যে কি পরিমাণ মাইক্রো অর্গানিজম আছে, যেগুলো হচ্ছে জীবন্ত, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যে কোনো হতে পারে, সেটাকে ধ্বংস করার জন্য আমার কি পরিমাণ অক্সিজেন দরকার হবে, সেটাকে বলা হচ্ছে বিওডি। এটা হচ্ছে 1000 মিলিগ্রাম হিসাব করা হয়। 1000 মিলিগ্রামে কতটুকু আমার অক্সিজেন দরকার হবে, 1000 মিলিলিটার বা 1 লিটার মধ্যে কতটুকু থাকবে, সেটা হচ্ছে কি বিওডি। সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটা জিনিস মাথায় রাখবেন, বিওডি এর পরিমাণ সব সময়ের জন্য কম হয়। বিওডি সব সময়ের জন্য সিওডি এর থেকে উল্টা হয়ে গেল না, বিওডি এর পরিমাণ সব সময় কম হবে সিওডি এর তুলনায়। ঠিক আছে, সিওডি সব সময়ের জন্য বেশি হবে। কেন? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সেখানের মধ্যে কেমিক্যাল যখন আমি কেমিক্যালে কোনো 1 লিটার পানিকে অ্যানালাইসিস করব বা বিশ্লেষণ করব, তখন এর মধ্যে যে আগের যে বিওডি ছিল, বিওডিও থাকবে, প্লাস ওর মধ্যে যে কেমিক্যালগুলো থাকবে, যেগুলা হচ্ছে এর আগে রিঅ্যাকশনের মধ্যে ঘটে নাই, বা হচ্ছে মাইক্রো অর্গানিজম ছাড়াও অন্যান্য যে কেমিক্যালগুলো থাকবে, যেগুলো হচ্ছে অক্সিজেন দ্বারা জারিত হয়, সেগুলো সহ সিওডি এর মধ্যে কি আসবে? কাউন্টেবল আসবে। আর বিওডি সিওডি কিন্তু উভয়ই কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করা হয়? 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করা হয়। মিনিমাম 7 দিন অবজারভেশন রাখার পর করতে হয়। এটা আমার ল্যাবে, আমি যেখানে জব করতাম আগে, আমার ল্যাবে আমরা বিওডি সিওডি টেস্ট করতাম, প্র্যাকটিক্যালি করতাম আর কি, ইনকিউবেটরের মধ্যে। এই 20 ডিগ্রি সেলসিয়াস 7 দিন ইনকিউবেটর চালু রাখতে হয়। এখনো আমি করি না, এখন যেহেতু অন্যখানে চলে গেছি, তবে আগে আমরা এটা করতাম। বিওডি এবং সিওডি আলাদা সেন্সর আছে। তো এরপরে আমরা যেটা দেখব, যে অন্যান্য এলিমেন্ট কোনগুলো আছে। Mg2+, এটা এই দুইটার নাম কিন্তু হচ্ছে আমরা জানি হার্ডনেস, এই যে হার্ডনেস। তাহলে এই হার্ডনেস গুলো, যে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন, এই দুইটার মধ্যে আমাদের
কোনটার পরিমাণ কত? ম্যাগনেসিয়াম আমাদের অনুমোদিত মাত্রা হচ্ছে 150 ppm, মানে 150 ppm এর বেশি চলে গেলে সেটা বেশি হার্ড ওয়াটার হয়ে যাবে, এবং ক্যালসিয়াম 100 ppm এর উপরে চলে গেলে সেটা হার্ড ওয়াটার হয়ে যাবে। এজন্য আমাদের হার্ডনেস, আমরা কিন্তু হার্ড ওয়াটার বা খড় পানি যেটাকে বলতেছি, খড় পানি কিন্তু আমরা কি করতে পারি না, গ্রহণ করতে পারি না, বা হচ্ছে আমাদের ব্যবহারযোগ্য বা দৈনন্দিন ব্যবহারের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি না। তাহলে আমাদের কাপড়ের রং উঠে যায়, শরীরের চামড়া খসখসে হয়ে যায়, বা অন্য সাবানের ফেনা ওঠে না, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় হার্ড ওয়াটার বা খড় পানি। এজন্য এই খড় পানিটা কিন্তু এটাকে ইয়া করতেছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ তো খুব আরামে থাকে, পানি খুব অ্যাভেলেবেল পাই, এজন্য আমরা পানির কষ্টটা বুঝি না। যারা বিদেশে থাকে, সৌদি আরব বলেন, কাতার, কুয়েত বলেন, এরা পানির কষ্ট বুঝে ঠিকই, ঠিক আছে, কারণ এদেরকে পানি হিউজ পরিমাণে টাকা খরচ করে পিউরিফাই করে তাদেরকে খাইতে হয়, এজন্য তারা পানির কষ্ট বুঝে। এরপরে আমরা যেটা দেখবো আর্সেনিক এবং লেড। তাহলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা হু কর্তৃক নির্ধারিত অনুমোদিত মাত্রা হচ্ছে 0.01 ppm। যদি পরীক্ষায় আসে দুইটা আসতে পারে, একটা হচ্ছে হু, একটা হচ্ছে বাংলাদেশের জন্য। আসলে বাংলাদেশের জন্য কেন এটাকে কম রাখা, বেশি রাখা হয়েছে, কারণটা হচ্ছে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জেলার মধ্যে কি আর্সেনিক থাকে। একবার মনে হয় একটা জরিপ করা হয়েছিল, প্রায় 32টা জেলার মধ্যে একই সাথে কি পাইছে, আর্সেনিক পাইছে। সবচেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে মানে রাজশাহী, নওগাঁর দিকে। যাই হোক, আপনারা এটা দেখে নেবেন। আর্সেনিক বাংলাদেশের জন্য মাত্রাটা হচ্ছে কত, 0.05 ppm, আর হু কর্তৃক নির্ধারিত হচ্ছে 0.01। এই দুইটা কিন্তু আলাদা আলাদা। লেডের জন্য লেডের অনুমোদিত মাত্রা হচ্ছে 10 মাইক্রন বা মাইক্রোগ্রাম পার ওয়াটার পার লিটার। কেন এটা কম? কারণ লেডটা বেশি বিষাক্ত আর্সেনিকের থেকে। এবং পরেরটা ক্রোমিয়াম হচ্ছে 0.1 ppm, মানে ক্রোমিয়াম আমরা কিছু পরিমাণ নিতে পারি, শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারি। তবে ক্রোমিয়াম কিন্তু দুটো ভাগ আছে, ক্রোমিয়াম 3+ হতে পারে, ক্রোমিয়াম 6+ হতে পারে। ক্রোমিয়াম 3+ যেটা থাকে, ক্রোমিয়াম 3+ কিন্তু আমাদের শরীরের জন্য কম ক্ষতিকর, কিন্তু ক্রোমিয়াম 6+ হচ্ছে বেশি ক্ষতিকর। একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি বেশি ক্ষতিকর, ক্রোমিয়ামের 2+, 3+ না 6+? একটা জিনিস মাথায় রাখবেন, ক্রোমিয়ামের 6+ সবচেয়ে বেশি ক্ষতিকর, এবং ক্রোমিয়ামের অনুমোদিত মাত্রা হচ্ছে 6 এর 0.05, যেটা আমাদের আর্সেনিকের ক্ষেত্রে। এবং নিকেলের অনুমোদিত মাত্রা হচ্ছে 100 থেকে 300 মাইক্রোগ্রাম, ppm এর থেকেও ছোট আরো নিকেল অনুমোদিত মাত্রা। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখলাম যে আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জন্য এলিমেন্টারি আমাদের কোন কোন জিনিসগুলো অ্যানালাইসিস করা দরকার, এবং এগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে, কোনটা অনুমোদিত মাত্রা কত। সো এগুলো আমাদের জানতে হবে। এরপরে আমি একটু দেখে নিই আমার বইয়ের মধ্যে কিছু আছে কিনা যেগুলো পড়ানোর মতো, যে না এরকম কিছু নেই। তবে যে মিলিগ্রাম গুলো আছে বা ইউনিট গুলো আছে, ইউনিট গুলো আমাদের জানতে হবে কোনটা অনুমোদিত মাত্রা কত। ভারী ধাতু, হ্যাঁ আমরা একটু ভারী ধাতু নিয়ে আলোচনা করি। ভারী ধাতুগুলোর মধ্যে হচ্ছে ক্যাডমিয়াম বলি আমরা, লেড বলি, আবার হচ্ছে নিকেল বলি। এই যে ভারী ধাতুগুলো আছে, বা সিসিএ, ক্যালসিয়াম, কপার, নিকেল, আর্সেনিক, বোরনও কিন্তু আমাদের চাকরি পরীক্ষার জন্য কিছুটা হলেও ইম্পর্টেন্ট কম, বাট আমাদের শরীরের জন্য ইফেক্ট ফেলে, খুব ভালো বড় পরিমাণে ইফেক্ট ফেলে। আরেকটা বর্তমানে আমি একটা নিয়ে আলোচনা করতেছি, বর্তমানে পিসিবি নামে একটা কেমিক্যাল আছে, পিসিবি। এই পিসিবি হচ্ছে পলিক্লোরেটেড বাইফিনাইল, পলিক্লোরেটেড বাইফিনাইল। এটা হচ্ছে পলিক্লোরেটেড বাইফিনাইল। এইটাও হচ্ছে আমাদের কি হয়, পরিবেশগত খুব বড় একটা ইস্যু দাঁড় হয়ে গেছে বর্তমান রানিং প্রেক্ষাপটে। পিসিবি নিয়ে আপনারা হয়তো বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় দেখবেন যে হচ্ছে পিসিবি নিয়ে ভালো লেখালেখি চলতেছে এখন বর্তমান। যে কোনো টেস্ট হোক বা যে কোনো একটা বিল্ডিং তৈরি করবেন, সেখানে বিল্ডিং তৈরি করতে হলে আপনার পিসিবি টেস্ট লাগবে। পিসিবি টেস্ট, সয়েল টেস্টের মধ্যে পিসিবি কোনো ইয়া পাওয়া যাচ্ছে কিনা, কারণ পিসিবিটা হচ্ছে আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর। সামান্য পরিমাণ থাকলেও সেটা আমাদের শরীরে ক্ষতি করবে, ক্যান্সার সৃষ্টি করবে। এই হচ্ছে আমাদের ডিএনএ কে ইফেক্ট করে গিয়ে পলিক্লোরেটেড বাইফিনাইল, পিসিবি। আরেকবার আপনারা লিখে নিতে পারেন পিসিবি, পলিক্লোরেটেড বাইফিনাইল। এনভায়রনমেন্টাল ইফেক্টের জন্য খুব বড় একটা ইফেক্ট বর্তমান ফেলতেছে। এরপরে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নক দিবেন। আজকে আমাদের লেকচারটা একটু ছোট ছিল, আর আমিও একটু বলতে ভালোই দৌড়ের মধ্যে আছি। পরশুদিন আমার ভাইবা আছে, যেহেতু আমিও পড়াশোনা করতেছি, একটু দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, আর আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো নেক্সট মঙ্গলবারে।
হয়তো তারপরে আর হচ্ছে আপনাদের যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল, পরীক্ষাগুলো আমি হচ্ছে কিন্তু আপনাদের পরীক্ষা গতদিনে যেভাবে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা অতটা সন্তোষজনক হয়নি সবার। সবাই যে 30-এর কম পেয়ে গেছে। প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড মান আমি বজায় রাখছি। প্রশ্ন আমার কঠিনও করি নাই, আমার সহজও করি নাই, এক ধরনের সহজ পিএইচসি যেরকম করে আর কি। তবে আমার উচিত ছিল গ্রাফ এবং অন্যান্য জিনিসগুলো দেওয়া, ম্যাথগুলো দেওয়া, কিন্তু আসলে গুগল ফর্মে গুগল শিটের মধ্যে এই যে গ্রাফ বা অন্যান্যগুলো এগুলো দেওয়া যাচ্ছিল না, আমি হচ্ছে আপলোড করতে পারতেছিলাম না, সেজন্য এটা দিতে পারিনি। সেজন্য আসলে আপনারা এটা নিজ দায়িত্বে পড়ে নেবেন গ্রাফ এবং ছোট ছোট ম্যাথগুলো। আমি চেষ্টা করবো পরের দিনে হচ্ছে নেক্সট পরীক্ষায় ছোট ছোট ম্যাথ, যেহেতু পরের দিনে পরীক্ষায় আমাদের টেস্ট টপিক তো ঋণাত্মকতার টপিক আছে, সেখানে ছোট ছোট ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করবো, দেওয়া যায় কিনা। আর পরীক্ষাগুলো আমাদের যে রুটিন আছে, রুটিন অনুসারে ক্লাস পরীক্ষা সবগুলো রেগুলার মতো নিয়মিতভাবে চলবে, কোনোটা শেষ হবে না। আমি কিন্তু আপনাদের আরেকটা জিনিস বলতেছি, আমরা যে মডেল টেস্টগুলো দিচ্ছি, মডেল টেস্ট 10 তারিখে শেষ হবে, এরপরে কিন্তু আবার ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, সেটা হচ্ছে 100 মার্কের করে হবে। সেটাও কিন্তু 5টা থেকে 7টা আমি নেওয়ার চেষ্টা করবো, যদি পরীক্ষার ডেট আবার পিছিয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা? যদি পরীক্ষার ডেট পিছিয়ে যায় তাহলে পরীক্ষার ডেট না পিছালে কিন্তু আমরা মাঝখানে আরো 1 মাস সময় পাবো। সেই 1 মাসের মধ্যে আমরা যতদিন পর্যন্ত আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, মানে যতদিন পর্যন্ত আপনাদের ফাইনাল পরীক্ষা হবে না, ততদিন পর্যন্ত আপনার পরীক্ষার উপরেই থাকবেন। পরীক্ষা একটার পর একটা পরীক্ষা দিতে থাকবেন। আর পরীক্ষাগুলো হচ্ছে আমি এখন ওপেন রাখতেছি, ইয়া করে আবার বন্ধ করে দিচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এগুলো প্র্যাকটিসের জন্য সবগুলাই হচ্ছে আবার ইয়া করে দেবো, আপনাদের জন্য ওপেন করে দেবো, এবং আপনারা যে কোনো সময় পরীক্ষাগুলো আবারও দিতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।